হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গল্প শুরু করার আগে আমার কিছু কথা শুনে যেও। গল্পটার মধ্যে অনেক নায়ক নায়িকাকে আনা হয়েছে, যেমন হিমু, তামিম, জয়, সৌরভ, ইরফান, রাইহানুল এবং আরও অনেকে। সব হিরোকে একসাথে এনে একটা গল্প বানানো কিন্তু চারটেখানি কথা না, যার জন্য গল্পটার ভয়েস কালেক্ট করতে অনেক সময় লেগে গেছে। আমি যখন একটা গল্প নিয়ে কাজ করি তখন গল্পটা কিভাবে ফুটিয়ে তোলা যায় এবং তোমাদের জন্য কতটুকু ভালো করা যায় সেটা নিয়ে ভাবি। তারপরেও অনেকের কাছে অনেক কথা শুনতে হয়। সে যাই হোক, গল্পটা নিয়ে কাজ করার জন্য অনেকে আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছে, তাই গল্পটা নিয়ে আসা। জানি না গল্পটা তোমরা অন্য কোনো চ্যানেলে শুনেছো কিনা। যদি শুনে থাকো তাহলে ইগনোর করতে পারো, সমস্যা নেই। তবে একটা অনুরোধ রইল, বাজে কমেন্ট না করার। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম। জঙ্গলি ছাপার ইউনিফর্মটা চবচবে হয়েছে লাল রক্তে। বলিষ্ঠ শরীরটা ধ্বংসস্তূপের কাছেই পড়ে আছে। কালি ঝুলি আর রক্তে মাখা মুখটা তাকিয়ে আছে অসহায়ের মতো। ওই দৃষ্টিতে প্রাণ নেই, আছে অসহায়ত্ব। একজন বীর যোদ্ধাও অসহায় হয়, অবশ্যই হয়। রক্তাক্ত হাতটা বাড়িয়ে সে অস্ফুটে আর্তনাদ করতে থাকে। কথাগুলো কর্ণকুহরে বারংবার প্রতিধ্বনিত হয়, হতেই থাকে। মস্তিষ্কে আলোড়ন তোলে, ঘুম ভেঙে ধরপড়িয়ে উঠে বসে সে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কয়েকটা ফাঁকা ঢোক গিলে এলোমেলো দৃষ্টিতে ঘরের চতুর্দিকে তাকায়। গলা শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে, জরুরি তরল পানীয়ের প্রয়োজন। হাত মুষ্টিবদ্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বেডসাইডের টেবিল ল্যাম্প জ্বেলে দেয় সে। ট্রিম কাট দেওয়া চুলের ঘাড়ের দিকটায় হাত বোলাতে বোলাতে বিছানা থেকে নামে। ওদম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওই দুঃস্বপ্নটা যখনই আসে তখন এমন বিদঘুটে অবস্থা হয় তার। এসির মধ্যেও ঘামতে থাকে। পুরুষালী নমস্য চওড়া উদম বুকটাকে ঢাকার জন্য হাত বাড়িয়ে বিছানার উপর ফেলে রাখা ধূসর রঙের শার্টটা উঠিয়ে নেয়। লম্বা চওড়া সুগঠিত পা দুটো ঘরের পরার চপ্পলে ঢুকিয়ে নিয়ে সোজা হেঁটে ঘরের উত্তর পাশের কোণে অবস্থানরত সেন্টার টেবিলের ওপর থেকে পানির বোতলটা উঠিয়ে পানি খেয়ে নেয়। বোতলটা খালি করে পুনরায় এসে বিছানার পাশ ফিরে শুয়ে পড়ে সে। তারপর অক্ষি পল্লব প্রশস্ত করে খানিকটা ভীত চোখে তাকিয়ে থাকে খোলা জানালার দিকে। খুব সম্ভবত ফজরের আজানের সময় হয়ে এসেছে। সময়টা ফাল্গুনের শুরু। জানালার পর্দার ফাঁক গলিয়ে হিমেল হাওয়া ফুলদানির কৃত্রিম ফুলগুলোকে সমান তালে নাচিয়ে যাচ্ছে। তার দৃষ্টি ফেরে না জানালা থেকে। বিবস্ব হয়ে শুয়ে থাকে সে। মস্তিষ্কে অনবরত কারো ভারী কণ্ঠস্বর দামামা বাজিয়ে যাচ্ছে। আমাকে বাঁচিয়ে নাও তাজওয়ার, আমি বাঁচতে চাই, কাউকে কথা দিয়েছি। প্লিজ প্লিজ প্লিজ, এই মুহূর্তে শেষ হয়ে যাস না প্লিজ। মানুষ সৃষ্ট যন্ত্রটা তার মালকিনের অনুরোধ রাখে না। বিষণ্ণ ভঙ্গিতে নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে ইনায়া। মেজাজ তার আকাশ ছুঁয়েছে। চার্জটা এখনই শেষ হতে হলো। এখন কি করবে সে? হাতে যে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। এর মাঝে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ক্লাসের গ্রুপটাতে সাবমিট করতে হবে, নয়তো আজ প্রফেসর বাড়ি ইনিয়াকে ছাড়বে না। আজ প্রফেসর বাড়ি ইসমাম মির্জার একমাত্র কন্যা এবং শামীম ইয়াসার মির্জার একমাত্র ভাতিজি ইনায়া মির্জাকে শ্রেণী ভর্তি কতগুলো স্টুপিডের সামনে নাকানি চোবানি খাইয়ে ছাড়বে। সাথে আছে ক্লাস প্রেসিডেন্ট। কে জানে এই প্রফেসর বাড়ির সাথে ইনায়ার কোনো জন্মের শত্রুতা। সবসময় ইনায়াকে এক হাত দেখে নিতে প্রস্তুত থাকে সে। বুড়ো ভাম একটা। কপালের ওপর অযথাই বিরক্ত করতে থাকা চুলগুলোকে ঠেলে কানে গুঁজে দিয়ে সে উঠে দাঁড়ায়। এক ক্লাস স্টুডেন্টের সামনে প্রফেসর বাড়ির মতো খরুশ মানবের কটু কথা শোনার দুশ্চিন্তায় তার ভ্রুযুগল কুঁচকে যায় আপনা আপনি। এখন আপু অথবা ভাইয়ারাই তার ভরসা, বাঁচিয়ে নেবে তাকে কোনোভাবে। কিন্তু কার কাছে যাবে সে? আপু বাড়িতে নেই, সম্ভবত মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর ইনায়ার সাহস নেই এই সাত সকালে মেজো দাদানকে ডেকে তোলার।
ওই বাঘের গুহায় অসময়ে হানা দিলে ইনায়া আস্ত থাকবে না। ডান হাতের এক থাবায় ইনায়া শেষ। সেদিনের গাঁটটায় ইনায়ার মাথায় এক সাইড ফুলে গিয়েছিল। মেজ দাদানকে অসম্ভব ভালোবাসলেও ইনায়া খুব ভালোবাসে। ইনায়া খুব সমঝে চলে। আপাত মস্তক একটা পাগলা লোক। 2 মিনিটে স্টাডি টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের হার্ড কপিগুলো সযত্নে হাতে তুলে নিয়ে লম্বালম্বি পা ফেলে ঘর থেকে বেরোয়। ঘর থেকে বেরোনোর আগে ওড়নাটাকে ভালো করে গায়ে পেঁচিয়ে নিতেই ভোলে না ইনায়া। মাম্মা যদি দেখে ওড়না ছাড়া ভাইয়াদের সামনে গিয়েছে তাহলে কান ছিঁড়ে নেবে একেবারেই। ঘরের বাইরে পা রেখে এদিক ওদিক তাকিয়ে দেখে দোতলা লিভিং রুম একেবারেই ফাঁকা। প্রতিদিন ভোরের এই সময়টিতে পাপা, বড় বাবা, মেজ বাবা লিভিং রুমে বসে ভোরের হেডলাইনগুলো দেখতে দেখতে চা পান করে। আজ কেউ নেই। ইনায়া দ্রুত পায়ে হেঁটে একে একে মাম্মা, পাপা, বড় বাবা, বড় মা, মেজ বাবা, মেজ মায়ের ঘর অতিক্রম করে দোতলার পূর্ব পাশের সব থেকে কোণের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। সবসময়ের মতো দরজা খোলা। অভদ্রতা জেনেও ইনায়া দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করে না। খামখেয়ালি দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে ঘরে। সব সময়ের মতো গালে কড়া মিঠা রোদ লাগতেই বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে সে। সূর্যের প্রখরতা বড্ড জ্বালাচ্ছে বুজে থাকা দুটো চোখের পাতাকে। তবুও সে চোখ খুলে তাকানোর কোনো তারা দেখায় না। এই কোণার ঘরটাতেই সম্ভবত সূর্যের আলো সব থেকে প্রথমে পৌঁছয়। সে চোখ বন্ধ করেই থাকে, যেন খামখেয়ালি চোখ দুটো বুজে আছে। দুটো চোখের আশেপাশের পেশি টনটন করছে এখন। ভোররাতে ঘুম ভেঙে যাওয়ার পরে 1 সেকেন্ডের জন্যেও ঘুমের হদিশ পায়নি দুটি চোখ। জানালার পর্দা পুরোটা সরিয়ে দিয়ে ইনায়া মাথা ঘুরিয়ে পুরো ঘরটাকে একবার পর্যবেক্ষণ করে নেয়। চেয়ারের ওপর সেই সাদা রঙের পাঞ্জাবিটা অবহেলার সাথে ফেলে রাখা, যেটা ওই বিছানায় শুয়ে থাকা লোকটা গতকাল গায়ে চাপিয়ে সভায় গিয়েছিল। ট্রেডমিলটা ঘরের মাঝামাঝি এনে রাখা। জাম্বেল আর বারবেলগুলো একটা টেকনাফ আর একটা তেঁতুলিয়া। কম্পিউটার টেবিলের ওপর কফির 3টে মগ জমা হয়েছে। পুরো অগোছালো অবস্থা। এই ঘরটাকে ইনায়ার কাছে একটা শোবার ঘর কম, জিম বেশি মনে হয়। ইনায়া হাতের কাগজগুলো রেখে ঘর গোছাতে আরম্ভ করে দেয়। গোছাতে গোছাতে রাগী গলায় বলতে থাকে, 30 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা? না, 31 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা। আজ আমার 31 বছর পূর্ণ হয়েছে। বিছানায় শুয়ে শুয়ে ঘুম ঘুম ভারী কণ্ঠে বলে ওঠে সে। ইনায়া জিভ কেটে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো এটাই হচ্ছে সাত সকালে কাউকে লিভিং রুমে না পাওয়ার কারণ। ভাইয়ার জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। ইনায়ার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আজকের তারিখটা। আর সে প্রাণপ্রিয় বড় দাদানের জন্মদিনটা পর্যন্ত ভুলে বসে আছে। ইনায়ার প্রচণ্ড রাগ হয় নিজের ওপর, রাগ হয় প্রফেসর বাড়ির ওপর। তার চক্করেই ইনায়ার স্মৃতি ভ্রষ্ট হয়েছে। এখন ইনায়া কি করবে? সে যে তারিখটা ভুলে গিয়েছিল এটা সে কিছুতেই বড় দাদানকে বুঝতে দেবে না। দাদান যদি কষ্ট পায়? ইনায়া একটা চোরা হাসি হেসে কাঁচুমাচু ভঙ্গিতে বলে ওঠে, শুভ জন্মদিন বড় দাদান। চোখ মেলে বোনের দিকে তাকায় সে। ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসি হাসে। জবাবে কিছু না বলে গায়ের ওপর থেকে কমফোর্টার সরিয়ে হাই তুলে ভারী গলায় গম গম করে ওঠে, এত সকাল সকাল কোথায় চলে আসিস বলতো জ্বালাতে? ইনায়া বিছানা গোছাতে গোছাতে বলে, একটা ভাবি নিয়ে এসো, তাহলে আর জ্বালাতে আসবো না। বলিষ্ঠ শরীরের প্রশস্ত বুকের সাথে ধূসর রঙের শার্টটা অগোছালো ভাবেই লেপ্টে আছে। পোড় খাওয়ার শরীরটা একটু নেড়েচেড়ে আড়ামোড়া ভেঙে বারান্দায় চলে যায় সে। ইনায়া পেছন থেকে বলে ওঠে, এভাবে এড়িয়ে গেলে তো চলবে না দাদান। জানো মেজমা রোজ কথাটা তোলে, তুমি এড়িয়ে যাও। বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। 31 বছর হয়ে গিয়েছে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ দাদান। ব্যালকনিতে বেশি বহুল হাতে গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপ হাসে। বোনের কথার জবাব দেয় না সে। ইনায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, জন্মদিনে কোনটা খাবে? কি রাঁধবো? আজ আমি তোমার জন্য একটা ডিশ রাঁধবো। বড় মা ইতিমধ্যে রান্না করে ফেলেছে আমার পছন্দের খাবার। আমি জানি। তুই যা, এসেছিলি কেন? উইশ করতে।
মিথ্যেটা বলতে গিয়ে ইনায়ার কণ্ঠরোধ হয়ে আসে। পরপর বলে ওঠে, আর এসেছি অ্যাসাইনমেন্ট করার জন্য তোমার ল্যাপটপটা নিতে। তোমার ল্যাপটপটা চাই কিছুক্ষণের জন্য, দেবে? নিয়ে যা। সাথে সাথে জবাব দেয়, বোনদের জন্যে তার কাছে কোনো না নেই। ইনায়া হাসি মুখে ল্যাপটপ তুলে নেয়, তারপর দাদানের দিকে এক পলক অপরাধীর মতো তাকিয়ে চলে যায়। বিছানার পাশের ছোট টেবিলের ওপর যান্ত্রিক আওয়াজ করে যাচ্ছে মোবাইল ফোনটা। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে সে এগিয়ে যায়। এই তো সবে শুরু। আজ ফোন কল রিসিভ করতে আলাদা একজন লোক দরকার পড়বে তার। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে অচেনা পুরুষালী গলায় কেউ বলে ওঠে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে লোকটা বলে, আমি কি ইহান তাজওয়ার মির্জার সাথে কথা বলছি? এপাশের মানুষটি ভারী এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে, জি, আপনি ইহান তাজওয়ার মির্জার সাথেই কথা বলছেন। ইনায়া ল্যাপটপ বিছানার উপর ফেলে রেখে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে তুলে নেয়। ফোনের চার্জও শেষ। হাতের ওয়াচটার পাওয়ার বাটনে ক্লিক করে সচল করে দ্রুত আঙ্গুল চালিয়ে বোনের নাম্বার ডায়াল করে কল দেয়। কিছুক্ষণ রিং হবার পরে ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতেই ইনায়া তাড়াহুড়ো লাগিয়ে বলতে থাকে, হ্যালো আপু, আজ বড় দাদানের জন্মদিন। আমি একদম ভুলে বসে আছি, তুমিও মনে রাখলে না? কোথায় তুমি? ওপাশ থেকে কেউ সুমিষ্ট গলায় বলে ওঠে, আই এম কামিং। বাক্যটা আউড়ে কল কাটে সে। ইনায়া ওয়াচটা যথাস্থানে রেখে আয়নার দিকে ঘুরে তাকায়। নিজের গোলগাল নাদুস নুদুস সুস্তি মুখের দিকে সরু চোখে তাকিয়ে বলতে থাকে, আমি হচ্ছি ইনায়া মির্জা, এই মির্জা বাড়ির সব থেকে ছোট আর আহ্লাদি সদস্য, বায়োলজিক্যাল ডটার অব ইসমাম মির্জা অ্যান্ড রুকাইয়াপুরি। এবারই কর্তা স্বামীন ইয়াসার মির্জা এবং ইলহাব মির্জার ছোট আম্মা আমি। সোনা মা আমি, বড় মা এবং মেজো মায়ের দুই ভাইয়ের কাছে সব থেকে মূল্যবান আদরের আমি, বড় আপুর কাছে সব থেকে স্নেহের মানুষটা আমি। এছাড়াও আরও একটা পরিচয় আছে, আমি হচ্ছি একবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের একটা ইউনিক বলদ, যে নিজের প্রাণপ্রিয় দাদানের বার্থডে ডেট মনে রাখে না। সেমন মি। কথাগুলো বলে ফোঁস শব্দ করে একটা নিঃশ্বাস ফেলে ইনায়া। তার অ্যাসাইনমেন্টের কথা বেমালুম ভুলে গিয়েছে সে। মাথায় এখন একটা কথাই ঘুরছে, বড় দাদানের বার্থডে গিফট। সরকারি মহিলা কলেজ রোড থেকে থানা পর্যন্ত একবার চক্কর কেটে হাতের প্যাকেট থেকে ব্রেডগুলো রাস্তার ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ কুকুরগুলোর সামনে রেখে দুই হাত পিছিয়ে গিয়ে তৃপ্তি নিয়ে দেখতে থাকে কুকুরগুলোর খাওয়া। এক হাত নেভি ব্লু রঙের হুডির পকেটে, অন্য হাত মাথার পনি টেলে হাত বুলিয়ে ক্যাপ তুলে দেয় মাথার। কুকুরগুলো আরাম করে খাচ্ছে। বেশ লম্বা একটা শ্বাস ফেলে সে তা দেখে। যে দেশের দুর্নীতিবাজ সরকারের পাল্লায় পড়ে মানুষগুলোই ঠিকমতো খেতে পারছে না, সে দেশের অবলা প্রাণীগুলোর কথা আর কে ভাববে। থানা চত্বরের সামনের চা কফি শপের সামনে দাঁড়িয়ে দুজন কনস্টেবল তীক্ষ্ণ দৃষ্টিতে দূরে পুরুষালী। এই মুখশ্রীটা তাদের কাছে পরিচিত। ইদানিং সাত সকালে জগিং স্যুট পরে এখানে এসে পথের অবলা প্রাণীদের খাবার দিয়ে যায়। গলায় ঝোলানো থাকে দামি ক্যামেরা, সাথে করে নিয়ে আসে একটা গোলাপি রঙের স্কুটি। মেয়েটি কে? বড়লোকের মেয়ে মনে হয় দেখলে। কনস্টেবল দুজন এই থানায় নতুন। এই শহরের কোনো স্থানই যেখানে চেনে না, সেখানে এই তরুণীর পরিচয় তারা জানবে কি করে? পাশে এসে দাঁড়ায় এ থানার আরও একজন কনস্টেবল, কিন্তু সে পুরনো, বিগত 18 বছর ধরেই এই থানায়। নতুন দুজনের দৃষ্টি অনুসরণ করে থানা চত্বরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা তরুণীকে অবলোকন করে তার কলিগদের বলে ওঠে, জানো একে? কনস্টেবল দুজন মাথা নাড়ায়। পুরনো কনস্টেবল বলে ওঠে, সামিন ইয়াসির মির্জাকে চেনো? দুজনে মাথা নাড়ায়। পুরনো বয়স জ্যেষ্ঠ কনস্টেবল বলে, এ হচ্ছে সামিন ইয়াসির মির্জার কন্যা। এর বাবার সাথে বেশ কয়েকবার দেখেছি একে। নতুন কনস্টেবল দুজনের চোয়াল ঝুলে যায়। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তরুণীকে দেখবে বলে তাকায়। ততক্ষণে তরুণী স্কুটি স্টার্ট করে রাস্তার ধুলো উড়িয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। উন্মুক্ত চওড়া শরীরটা আয়নার সামনে দাঁড়িয়ে ডানে বামে ঘোরাতেই চোখে পড়ে বুকের নিচের কুৎসিত দগদগে দাগটা। একই রকমের একটি দাগ তার ডান বাহুতে রয়েছে, দুটোই গুলির দাগ। এই দুটি তার 3 বছরের ডিফেন্স জীবনের স্মৃতিকে সব সময় তাজা রাখে, কখনো ভুলতে দেয় না তাকে এই মুহূর্তের জন্যেও। ইহান তাজওয়ার
নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কেরিয়ার পাল্টেছে, জীবনযাপন করার ধরন পাল্টেছে, স্বভাব পাল্টেছে, শুধু পাল্টাতে পারেনি চুলের স্টাইল। ওটা এখনো সেভাবেই ছেটে ফেলে, যে কোনো আগন্তুক দেখে প্রথমেই জিজ্ঞেস করে। ইহান তোয়ালে দিয়ে মাথা মুছে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকাতেই মুচকি হাসে। বিছানার ওপর একটা নতুন পাঞ্জাবি রাখা, এটা বড় মায়ের কাজ। প্রতি বছর জন্মদিনের এই দিনটা ইহানের শুরু হয় তার বড় মা অদ্রিতা আলোর দেওয়া একটা সুতির পাঞ্জাবি পরে। এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বড় মায়ের। ইহান হাত বাড়িয়ে পাঞ্জাবিটা তুলে নেয়। পাঞ্জাবিটা ধরতেই সে টের পায় কতটা স্নেহ মিশে আছে বড় মায়ের এই পাঞ্জাবিটাতে। পাঞ্জাবিটার রং অফ হোয়াইট। গায়ে চাপিয়ে ইহান তাজওয়াল মির্জা আয়নায় নিজেকে দেখে। তার দানবীয় শরীরে মানিয়েছে বেশ। পাঞ্জাবির কলারের কাজটা ঠিক করে ফোঁস শব্দে নিঃশ্বাস ফেলে ইহান তাজওয়াল মির্জার সময় দেখে সকালে 7:30। এতক্ষণে বাড়ির সবাই নিশ্চয়ই সব আয়োজন শুরু করে দিয়েছে। সে দেরি না করে ঘর থেকে বের হয়, দ্রুত পায়ে হেঁটে চলে যায় নিচতলায় লিভিং রুমে। বড় বাবা, ইহান সামনের দিকে এগোচ্ছে। অল্প দিকেই উঠে গিয়ে ডিভানের বসে চা খাচ্ছিল এবারের কর্তার স্বামী নিয়াসার মির্জা। সম্পর্কে সে ইহান তাজওয়াল মির্জার বড় চাচা। ছেলের কণ্ঠস্বর কানে যেতেই মাথা তুলে তাকায় সে। উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার পাশেই এসে দাঁড়ায় এই মির্জা বাড়ির আরো দুজন কর্তা। একজন ইহান তাজওয়াল মির্জার বাবা ইলহাম মির্জা এবং আরেকজন তার ছোট চাচা ইসমাম মির্জা। ইহান তাজওয়ার 3 ভাইকে দেখতে দেখতে তার চোখ জুড়ায়, সাথে তার হৃদয় খানিকটা ব্যথিতও হয়। সন্তানের কাছে সবথেকে কষ্টের বিষয় হচ্ছে চোখের সামনে বাবাকে বৃদ্ধ হতে দেখা। ইহানও দেখছে তার বাবার সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেদের বয়স বাড়িয়ে চলেছে। কত বদলেছে সবাই। ইহানের রিঞ্ঝুন হ্যান্ডসাম বাবার হাতে গোনা কয়েকটা চুল কালো রয়ে গেছে, কিন্তু তারা এখনো শরীরে এই মির্জা বংশের আভিজাত্য ধরে রেখেছে, এখনো বেশ শক্তিশালী এবং বলিষ্ঠ। স্বামী নিয়াসার তার ভাইপোর দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দেয়। ইহান তার জন্মদিনের উপহার পেয়ে যায়। এত বছরে সবকিছু বদলে গেলেও বদলায়নি ইয়াসার মির্জার ওই ভুবন ভোলানো নির্মল হাসি। ইহান এগিয়ে গিয়ে বড় বাবার সাথে কোলাকুলি করে। স্বামী নিয়াসার ছেলেকে আন্তরিকতার সাথে চাপটে ধরে পিঠে চাপড় মেরে বলে, জীবনের সবকিছু শুভ হোক তোমার বাবা, শুভ জন্মদিন। ইহান মির্জা একে একে তার বাবা এবং ছোট বাবার সাথে কোলাকুলি করে। ছেলেটাকে দোয়া ও শুভেচ্ছা জানিয়ে বুকে টেনে নেয় ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা। ইহান আশেপাশে তাকায়, তারপর বলে, মা জননীরা কোথায় আমার? এখানে। রান্নাঘর থেকে একে একে বেরিয়ে আসে এই বাড়ির 3 জন গিন্নি। এ বাড়ির বড় বউ আলো, মেজ বউ ঋতু এবং ছোট বউ পরি। ইমান তাজওয়াল মির্জা ঘুরে তাকায়, তার 3 মায়ের দিকে তাকিয়ে বিনয় নুইয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে যায় বড় মায়ের কাছে। আলো বড় ছেলেকে আগলে ধরে দুচোখ চকচক করছে তার। ইমন নুইয়ে যায়। আদ্রিতা আলো ইহানের কপালে চুমু এঁকে দিয়ে বলে, মাশাল্লাহ বাবা, পাঞ্জাবিতে ভীষণ মানিয়েছে তোমাকে। তুমি নিঃসন্দেহে তোমার বাবা চাচাদের থেকেও সুদর্শন সুপুরুষ। ইহান মির্জা ম্ল্যান হেসে বড় মায়ের স্নেহমাখা হাত দুটো আগলে নিয়ে চুমু খায়। এগিয়ে যায় মায়ের কাছে, পরপর এগিয়ে যায় ছোট মায়ের কাছে। আজকের দিনটা বিশেষ সবার কাছে, কেননা আজ ইহান তাজওয়াল মির্জা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পরিবারের সবার সাথে একটু কথা বলে, নয়তো ইহান তাজওয়াল মির্জা স্বল্পভাষী গম্ভীর। শুধু বোন দুটোর বেলাতে সে খানিকটা ব্যতিক্রম। খাবার টেবিলে খাবার সাজিয়েছে মির্জা বাড়ির গিন্নিরা। খেতে বসেছে স্বামী নিয়াসার ইসমাম মির্জা, ইলহাম মির্জা এবং ইহান তাজওয়াল। ছেলের সামনে এক বাটি ক্ষীর রেখে আলো বলতে থাকে, আমি খাইয়ে দেবো বাবা। ইহান ম্ল্যান হাসে, ভারী গলায় গম গম করে, আমাকে তুমি এখনো 8 বছর বয়সী ইহানের মতো ট্রিট করো বড় মা। আর ইনু আজ বললো আমি বুড়ো হয়ে যাচ্ছি। তুমি গায়ে বেড়েছো, আমি তোমার দিকে তাকালে আমার ছোট ইহানকেই দেখি, যে তার বড় মায়ের ন্যাওটা ছিল। খেতে খেতে হাত স্থির হয় স্বামী নিয়াসারের। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে ইলহাম মির্জার স্ত্রী ঋতুকে বলে ওঠে, সে কই? ঋতু চোখ মুখ খিচিয়ে ভাসুরকে নালিশ দেওয়ার মতো করে বলে,
কাল নাক ফাটিয়ে এসেছে। রাত 2টো কি 3টে হবে। কিছু জিজ্ঞেস করার আগেই রক্তাক্ত নাক নিয়ে ঘরে ঢুকে আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল। কত করে বলি আপনাকে ভাইয়া, ছেলেটাকে চাপ দিন, ও আপনাকে ছাড়া কাউকে মানে না। এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইহান, তাজওয়ার সহ ইলহাম মির্জা এবং ইসমাম মির্জায় চামচের টুংটাং আওয়াজ থেমে যায়। ইলহাম মির্জা বউয়ের মুখে ছোট ছেলের কীর্তি শুনে চোখ মুখ বিকৃত করে। স্বামী নিয়াসার হাসে, ঋতুকে আশ্বস্ত করে বলে, ওই ইরফান মির্জা, মির্জা বাড়ির ছেলে ঋতু। বাড়াবাড়ি করলেও লিমিটের মধ্যে থেকে করবে, তুমি টেনশন করো না, আমি বুঝিয়ে বলবো। তারপর ইসমাম মির্জার দিকে তাকিয়ে স্বামী নিয়াসার বলে, আঙ্গার ম্যানেজমেন্ট একাডেমির প্রফেসর তোর বন্ধু না? তারপর ইসমাম মির্জার দিকে তাকিয়ে স্বামী নিয়াসার বলে, অ্যাপয়েন্টমেন্ট চাই, বলবি ইয়াসার মির্জা কথা বলতে চাই। পারবি না তুই প্রেরণা, আমি তোকে বারবার বলছি, একা একা শুদ্ধকে বড় করতে পারবি না তুই। তুই আমার প্রস্তাবে রাজি হয়ে বিয়েটা করে নে, সাদাতকে বিয়েটা কর। আমি চাই না তোর জীবনটা এইভাবে কাটুক। বসার ঘর থেকে ভেসে আসা মবিনার কথাগুলো নিজের ঘরে বন্ধ দরজার এপাশ থেকে শুনছে প্রেরণা। তার হাতে ফোনের স্ক্রিনে মৃত স্বামীর ছবিটাতে তার দৃষ্টি নিবদ্ধ। মনে মনে অনেক কিছুই বলে ওঠে। এটাই চেয়েছিলেন আপনি? ঠিক এতটা মানসিক যন্ত্রণা দিতেই আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। খুশি হয়েছেন? খুশি হয়েছেন শাকওয়াত ওয়াসিফ? বাক্যগুলো মনে মনে আওড়ালেন, গলা ধরে আসে তার। ধীরে ধীরে ডান হাতে একবার ছবিটা ছুঁয়ে দিয়ে ফোনটা অফ করে দেয়। তারপর আয়নার সামনে দাঁড়ায়। বন্ধ দরজার আড়ালে সে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছে শওকতের মৃত্যুর পর থেকে প্রতিটা দিন। কখনো অন্য কারো প্রয়োজন পড়েনি। আজও সে তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, তোর কাউকে লাগবে না প্রেরণা। বসার ঘরে মুবিন শরীফ বসে আছে। মুখোমুখি সোফায় বসে আছে তার ভাইজি প্রেরণার 5 বছরের ছেলে শুদ্ধ। হাতে একটা খেলনা রোবোকার। এই মাত্র তার নানির কাছ থেকে গিফট পেয়েছে সে। ভীষণ উচ্ছ্বসিত সে। রোবোকারকে সচল করে ইনস্ট্রাকশন দিচ্ছে। মুবিনা কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। ভাইজির ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে পার্স হাতে তুলে নেয়। ওভাবেই দাঁড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে, ভাব, তোকে সময় দিলাম আমরা। আশা করছি হ্যাঁ বোধক উত্তর পাবো তোর থেকে। আজ চললাম। প্রেরণা শুনছে তার ফুপির কথা, কিন্তু সে ঘর থেকে বের হয় না। যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে ছিল, ঠিক সেভাবেই তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। শুদ্ধ জন্মানোর পরে ওজন বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 67 কেজিতে। এখন ওজন নেমে দাঁড়িয়েছে 52 কেজিতে। প্রেরণার শীর্ণকায় শরীর এবং ছোটখাটো উচ্চতা দেখে কোনো আগন্তুক মানতে চাইবে না তার বয়স 29-এ গিয়ে ঠেকেছে। সেদিন শুদ্ধর স্কুলে একজন অভিভাবক প্রেরণাকে সরাসরি জিজ্ঞেস করে বসে, আপনি শুদ্ধর বড় আপু? প্রেরণা বেশ কয়েকবার এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। নিজের চেহারার তারুণ্য মুছে ফেলতে একটা সৌন্দর্য ক্রিম এখন আর লাগাই না গালে, তবু ফর্সা রঙের গাল দুটো থেকে লাবণ্যতা সরছেই না। বাড়িতে প্রেরণার ফুপি মুবিনার অনুপস্থিতি নিশ্চিত করে ঘর থেকে বেরিয়ে আসে। বিগত 20 মিনিট ধরে পুশ-আপ দিয়ে যাচ্ছে মেঝেতে। টপ টপ করে শরীর থেকে ঘাম ছুটে গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ তীব্র হয়। সে থামে না, থামবার নাম নেই। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ওপাশ থেকে প্রেরণা মিহিস্বরে বলে ওঠে, ভাই আমি। প্রীতম থেমে যায়। একটা ঘন প্রশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ট্রেডমিলের ওপর থেকে তোয়ালেটা নিয়ে মুখের ঘাম মুছতে গিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। সে ভুলেই গিয়েছিল তার মুখে ক্ষত। এত ঢোকের সাথে যন্ত্রণা দিলে ফেলে। সে স্বাভাবিক গলায় জবাব দেয়, 2 মিনিট আপু। 2 মিনিটে নিজের নগ্ন শরীর ঢেকে নেয় একটা ব্ল্যাক ফুল স্লিভ টি শার্টের নিচে। বোতল উঠিয়ে খড়খড়ে গলাটাকে হিজিয়ে নিয়ে গিয়ে দরজা খুলে দেয়। প্রেরণা ভেতরে ঢোকে। প্রীতমের দিকে তাকিয়ে বলে, প্রণমীকে মিস জেনির সাথে ছাদে পাঠিয়েছি, তোকে ইনফর্ম করলাম। চেঁচামেচি শুরু করে দিস না, আমি ফিশ মার্কেট যাচ্ছি। প্রীতম ধীর স্থির জবাব দেয়, চলো আমিও যাই তোমার সাথে।
প্রেরণা ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার থুতনিতে হাত রেখে ক্ষতটা ভালো করে দেখে। একটা একটা করে বেশ কয়েকটা দাগ বসিয়ে ফেলেছে সুদর্শন এই মুখটাতে। ভীষণ চোখে বিচ্ছে দাগগুলো। সদ্যজাত ক্ষতটাকে ভালো করে পর্যবেক্ষণ করে সে, তারপর বলে ওঠে, তুই কি পাল্টা আঘাত করেছিলি? প্রীতম হ্যাঁ সূচক মাথা নাড়ায়, স্পষ্ট স্বরে বলে, আমিও ঘুষি দিয়েছি, একদম নাক বরাবর। শুরুটা তো ওই ছেলেটাই করেছিল, তাই না? হ্যাঁ, শুরুটা ওই করে সব সময়। তুমি এসব কেন জানতে চাইছো? কারণ আমি ওই ছেলেটার বড় ভাইয়ের কাছে বিচার নিয়ে যাব আজ। প্রীতমের ভ্রু কুঁচকে যায়। প্রেরণা খুবই শান্ত। বোনের মুখের দিকে তাকিয়ে প্রীতম বলে ওঠে, তুমি যাবে ইহান তাজওয়ার মির্জার কাছে? কণ্ঠে দৃঢ়তা নিয়ে প্রেরণা বলে, হ্যাঁ, ইহান তাজওয়ার মির্জার কাছে। কালো রঙের মার্সিডিসটা রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে আছে। তাতে হেলান দিয়ে দাঁড়ানো একজন সুদর্শন তরুণ। এক পায়ের হাঁটু খানিকটা ভাঁজ করে গাড়িতেই ঠেকিয়ে রেখেছে সে। সাদা রঙের টি শার্টের উপর ব্লু ডেনিম জ্যাকেট চাপিয়েছে। পায়ে তার একজোড়া ঝকমারি কেটস, চোখে আছে রে ব্যান সানগ্লাস। তর্জনীতে গাড়ির চাবি নিয়ে চক্রের মতো ঘোরাচ্ছে। সামনের দিকে দৃষ্টি স্থির তার। গোলাপি রঙের স্কুটিটা তড়িৎ বেগে ছুটতে ছুটতে আসছিল যদিও, তবে ঠিক তরুণের সামনে এসেই কায়দা করে ব্রেক কষে। তরুণের নিরুদ্বেগ। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী সুদর্শন তরুণ একটা বাঁকা হাসি হেসে চোখ থেকে খুলে ফেলে সানগ্লাস। সামনের স্কুটিতে সুস্থির হয়ে থাকা তরুণীকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইনশিরা বিনতে শামিন। এনশিরাহ অবিচল তাকিয়ে আছে। তরুণ বলতে থাকে, সরি ফর বিং লেট। ইটস ওকে, এখন পথ ছাড়ো, আমার যেতে হবে সাইম। নিচু স্বরে বলে ওঠে এনশিরাহ। কিসের তারা? সাইম নামের তরুণ ভ্রু নাচিয়ে জানতে চায়। বড় দাদানের বার্থডে আজ। আমার সম্বন্ধীর আজ বার্থডে। প্লিজ আমার পক্ষ থেকে উইশ করে দিও। ইনশিরাহ মুখ বিকৃত করে ঘাড় কাত করে, তারপর বরফ ঠান্ডা গলায় বলে, কি বলবো দাদান, তোমাদের রাইভাল পার্টির সাগর ভুঁইয়ার ছোট পুত্র সাইম ভুঁইয়া তোমাকে বার্থডে উইশ করেছে এটা? সাইম হাসে, তারপর বলে, সাহস হলে বলে দিও। আমার তো সে সাহস আছে, তোমার কি সাহস আছে আমার এই সাহস দেখার? সাইম তাকিয়ে ইনশিরাহের দিকে, তারপর দৃঢ়ভাবে বলে, নয়তো 6টা বছর লেগে থাকতাম না তোমার পিছনে। ইনশিরাহর মুখভঙ্গি মুহূর্তেই পাল্টে যায়। আগের সেই কঠিন খোলস ভেঙে বেরিয়ে বলে, বুঝেছি, খুব সাহসী আপনি। সময় হলে বাকিটা দেখব, এখন সরুন, যেতে হবে। সত্যি চলে যাবে? 2 মিনিট সময় দেবে না আমাকে? না, এটা লেট লতিফের শাস্তি। তার তুমি মাস্ক পরো, আমাদের দুজনকে এভাবে দেখলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কথাটা বলেই এনশিরাহ নিজের হেলমেট পরে স্কুটি স্টার্ট দেয়। সাইমের দিকে তাকিয়ে বলে, বাই, আই উইল কল ইউ লেটার। যে গতিতে এসেছিল ঠিক একই গতিতে স্কুটি নিয়ে ছুটতে থাকে। অটল হয়ে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে সাইম। তারপর হঠাৎ এক রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে বসে। সকালের নাস্তার টেবিলেই এবারের অর্ধেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়। নিয়ম অনুযায়ী আজও হচ্ছে। ঋতু বেশ কিছুক্ষণ ধরে উসখুস করে যাচ্ছে স্বামী ভাসুর দেবরের সামনে জরুরি কথাটা তোলার। আজ দিনটাও ভালো, সবাই ফুরফুরে মেজাজে আছে, বিশেষ করে বড় ছেলে তার। এই একটা দিনে ইহান তাজওয়ার মির্জা তাড়াহুড়ো দেখায় না কোনো। স্বামী নিয়াসার ভাইয়ের সাথে পারিবারিক ব্যবসা সংক্রান্ত জরুরি আলোচনা করছে। বরাবরের মতো তার ছোট ভাই ইসমাম উদাসীন এসব ব্যাপারে। সে কোসপিন কালেও পারিবারিক ব্যবসাতে নাক গলায়নি, সবসময় নিজের পছন্দের পোশাকেই প্রাধান্য দিয়ে এসেছে। ইসমাম মির্জা বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছেন। মেঝোজাকে উসখুস করতে দেখে আলো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে ঋতু? বাড়ির পুরুষটা সবাই কথা বন্ধ করে ঋতুর দিকে তাকায়। ইহান মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋতু ছেলের দিকে এক পলক দৃষ্টি ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলে, ইহানের জন্য একটা মেয়ে দেখেছি, আমি আর পড়ির কলিগের মেয়ে ডাক্তারি পড়ছে।
কথাটা ঋতুকে শেষ করতে না দিয়েই ইহান গুরু গম্ভীর স্বরে বলে ওঠে। মাম্মা। সাথে সাথে পরি ইহানকে ধমকে ওঠে। তুই চুপ কর, চুপ করে বস। ইহান চুপ হয়ে যায়। ঋতু আর অসম্পূর্ণ কথা শুরু করতে নিলেই ইলহাম মির্জা ঋতুকে থামিয়ে দিয়ে বলে, ছেলে যখন সময় চাচ্ছে তাকে একটু সময় দিই। ইলহাম মুখ থেকে কথাটা বের করে মাটিতে ফেলতে পারলেন না। অদ্রিতা আলো বলে ওঠে, 31 বছর হয়ে গেল, আর কত সময় দেব ওকে ভাইয়া? পরে দেখা যাবে হুট করে ওর বড় চাচার মতো কাউকে তুলে এনে বিয়ে করে নিল। স্বামী নিয়ে আসার মাত্রই পারিবারিক আলোচনা শুনতে শুনতে কফির মগে চুমুক বসিয়েছে। স্ত্রীর কথাতে বিষম খেয়ে কাঁচতে থাকে অনবরত। ঋতু এক গ্লাস পানি ঢেলে এগিয়ে দেয় ভাসুরের হাতে। স্বামীর পানিটুকু গলায় ঢেলে ধাতস্থ হয়। অক্ষি পল্লব প্রশস্ত করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। আলো ধীর স্থির দাঁড়ানো, ভাবলেশহীন মুখে। পরিবেশটা কেমন গুমোট হয়ে ওঠে। এরই মাঝে পরি মুখের শাড়ির আঁচল চেপে মৃদু হেসে ওঠে। সামনে তার দুজন ভাসুর বসে আছে, খাচ্ছে। সেদিকে তার খেয়াল ছিল না। ইসমাম মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। তার ভ্রুযুগল গুটিয়ে মাঝখানে এসেছে। শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, একটুও বদলালো না এত বছরেও। স্বামীর কঠিন দৃষ্টি দেখে পরি হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইলহাম বড় ভাবির বিরোধিতা করে, ভাবি ওটা আমার ছোট ছেলে, ইরফান মির্জাকে নিয়ে যদি বলতে তবে মেনে নিতাম। ইমান তাজু আর চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আলো কড়া গলায় ছেলেকে বলে, উঠছো কেন? বসো, মেয়ের ছবি দেখবে তুমি। বড় মা, তারা আছে, ছেলেগুলো অপেক্ষা করছে আমার, আজ তাড়াতাড়ি ফিরবো। ইহান সবার মুখের দিকে এক পলক তাকিয়ে ঘুরে দাঁড়ায়। তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে পরীকে উদ্দেশ্য করে বলে, ছোট মা, তুমি চেম্বারে বসবে তো? চলো, আমি পৌঁছে দিচ্ছি। ছেলে নিজের ওয়ালেট আনতেই দোতলায় ওঠে ইহান। ছেলে প্রস্থান করলে একে একে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় ইসমাম মির্জা এবং ইলহাম মির্জা। ঋতু আর পরি তাদের স্বামীদের অনুসরণ করে পা বাড়ায় শোবার ঘরের দিকে। বাড়ি থেকে বের হবার আগে স্বামীর এটা ওটা টুকটাক জিনিসপত্র এগিয়ে দেওয়াটা নিয়ম বানিয়ে রেখেছে এই মির্জা বাড়ির বউয়েরা। খাবার টেবিলে বাকি রইল স্বামী নিয়ে আসার মির্জা এবং তার সহধর্মিণী অদ্রিতা আলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আলোর মুখভঙ্গি শান্ত, স্বামীনেরও তাই। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে স্ত্রীকে গম্ভীর স্বরে বলে, ছেলে মেয়েগুলোর সামনে পুরনো কথা না টানলেই হয় না? রীতিমতো আমার সম্মান ধরে টান মারো আছে। আলো অবিচল চপল কণ্ঠে বলে, আজ থেকে 26 বছর আগে কাজটা করার সময় এসব মাথায় আনা উচিত ছিল। স্বামীর তর্ক বাড়ায় না। অঘোষিত মৌখিক যুদ্ধে হার তার নিশ্চিত। তাই সে পরিশ্রম বাঁচিয়ে অগ্রিম হার মেনে উঠে দাঁড়ায়। শুধু অস্ফুট স্বরে বলে, অফিসে ব্যস্ততা আছে, কিছু লাইসেন্স রিনিউ করাতে হবে, এদিকটা সব গুছিয়ে দিয়ে যাব। লোকবল আসবে, এতিমখানাগুলোতে প্রথমে যাবে, খাসিগুলো সামলাতে পারবে না। 26 বছর ধরে আস্ত ইয়াসার মির্জাকে সামলে এসেছি, এখন ভরসা করার বা না করা আপনার বিবেচ্য বিষয়। টেবিল গোছাতে গোছাতে পাল্টা জবাব দেয় আলো। স্বামী নিয়াসার আর একটা শব্দ বাড়ায় না। হেলে দুলে সিঁড়ির দিকে পা বাড়ায়, বিড়বিড় করে আওড়ায়, সংসার সুখের হয় পুরুষের গুণে, চুপচাপ সে যদি বইয়ের খোঁটা শোনে। কিছু বললেন মেয়র সাহেব? না না, কানে ইদানিং বেশি শুনছ আছিয়া। 58 বছর ধরে অনমনীয় আভিজাত্য নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা শান্তিনীরের গেটের সামনে এসে স্কুটির ব্রেক কষে ইনশিরাহ। গেট দারোয়ান আসাদ ছুটে এসে লোহার গেটটাকে একপাশে সরিয়ে দেয়। ইনশিরাহ স্কুটি নিয়ে ভেতরে ঢোকে। ধবধবে সাদা রঙের এই ঝাঁ চকচকে বাড়িটা সম্ভবত এই শহরের সব থেকে পুরনো দালান। এই শতাব্দীর মধ্যবর্তী সময়ে এরকম সাবেকি ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি কোথাও নেই। যদিও রেনোভেশনের পরে বাড়ির ডিজাইন কিছুটা বদলেছে, অবকাঠামো পরিবর্তিত হয়েছে, তবুও খুব আলাদা লাগে। পার্কিং হাউসে স্কুটিটাকে না ঢুকিয়ে পোর্চের সামনে এনে দাঁড় করায় ইনশিরাহ।
এরপর বেশ তাড়াহুড়ো করে নামে। প্রথমেই স্কুটির ব্যাক পার্ট উঠিয়ে সেখান থেকে একটা সিল্কের 7 রঙা স্কার্ফ ওড়না বের করে গলায় পেঁচিয়ে নেয়। ইনশিরাহ জানে এটা না পেঁচিয়ে অন্তর্মহলে পা রাখার সাথে সাথে তার ঝাঁসি কি রানী মাতা রানী অদ্রিতা আলো ওয়াইফ অফ স্বামী নিয়াসার মির্জা বজ্রপাতের ন্যায় তার ওপর আছড়ে পড়বে, চুলের মুঠি ধরে বলবে, এই তোর ওড়না কই? তাই সুবোধ তরুণীর মতো আগে ভাগেই ইনশিরাহ ফাঁসি দিয়ে নেয় গলাতে। এ বাড়িতে গরমে মরে যাও অথবা বেঁচে থাকো, ইনশিরাহ আর ইনায়া ওড়না রেখে হাঁটতে পারবে না। গলায় ফাঁস লাগিয়ে ইনশিরাহ হাতে তুলে নেয় একটা শপিং ব্যাগ, যেটাতে আছে বড় দাদানের জন্য গিফট। ফিশ মার্কেট থেকে ফিরেই প্রেরণা গোসল সেরে নেয়। তার দৈনন্দিন জীবনের সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে ফিশ মার্কেট যাওয়া, সপ্তাহে 4 দিন। এছাড়া কোনো উপায় নেই তার। মাছগুলো বেছে বেছে তাকেই কিনতে হবে, স্টাফদের দিয়ে এসব হয় না। কোমল তনুতে বাথরব সরিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রেরণা। আলমারির কাছে গিয়ে বেছে বেছে নীল সুতার কাজ করা অফ হোয়াইট শাড়িটা বের করে নিজেকে তৈরি করে ঘর থেকে বেরোয়। ডাইনিং টেবিলে শুদ্ধ বসে বসে ঝিমুচ্ছে। প্রেরণা তাড়াহুড়ো লাগিয়ে ছেলের কাছে এসে পিঠ ডলে দিয়ে বলে, ঘুমায় না বাবা, স্কুলের বাস এসে যাবে। শুদ্ধ নড়ে চড়ে ওঠে। 7 সকালে নানি আসার পরে ঘুমটা কেটে গিয়েছিল। এখন আবারও ছোট ছোট চোখের পাতা ভারী হয়ে আসছে। আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না 5 বছরের শুদ্ধের। পাছে মাম্মা বকুনি দেয় তাই মুখ ফুটে কিছু বলছেও না। তবে সে প্ল্যান করেছিল কথাটা মামা অথবা খালামণিকে বলবে। প্রেরণা যখন ছেলেকে তাড়া দিয়ে যাচ্ছে তখনই পাশের ঘর থেকে শ্রুতি মধুর সুরে ভেসে আসে রবি ঠাকুরের গান। বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সন্ধ্যালোকে। প্রেরণা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে সেই গান। আশেপাশে তাকিয়ে কিচেনে অবস্থানরত 50 মিস জেনিকে জিজ্ঞেস করে, আজ ছাদ থেকে জলদি ফিরলো কেন মহারানী? গভর্নেস জেনেলিয়া কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বভাব সুলভ মিহি স্বরে জবাব দেয়, অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে তার বন্ধুদের নিয়ে ছাদে চলে গিয়েছিল হঠাৎ। প্রেরণা শুদ্ধর মুখে 1 চামচ কর্নফ্লেক্স তুলে দিয়ে বলে ওঠে, ঔষধটা সময় মতো খাইয়ে দেবেন ওকে। মিস জেনি ঘাড়কাত করে আশ্বস্ত করে প্রেরণাকে, সুন্দর হে বড় মাল্যখানি তব আলো বহে, অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে, হেরো লজ্জিত স্নিগ্ধ মুখ শুভ আলোকে, বধূ কোন আলো লাগলো চোখে। প্রণবী শ্বাস ফেলে, গলায় সুর উঠেছে শেষমেশ। স্বস্তিতে চোখের পলক ঝাপটায়। হাসি মিষ্টি হাসি। 2 দিনের সর্দি কাশিতে গলার অবস্থা হয়েছিল বেহাল। মিস জেনির চাদুর টোটকা গলায় পড়তেই গলা ঠিক হয়ে গিয়েছে। মিস জেনিকে একটা লম্বা ধন্যবাদ দিতে হবে। হাত বাড়িয়ে বিছানায় বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে ওয়াচটা তুলে নিয়ে সচল করতেই যন্ত্রটা প্রণমীকে সকালের সময় জানিয়ে দেয়। এখন সময় সকাল 8টা। প্রণমী বেড ধরে ধরে উঠে দাঁড়ায়। ছড়িটা কোথায় রেখেছে সে জানে না। হাত বাড়িয়ে বিছানা, বেডসাইড টেবিল সব হাতড়ে যাচ্ছে। মিস জেনিকে ডাকতে গিয়েও ডাকে না। ছড়িটা প্রণমীর ড্রেসিং টেবিলের ওপরেই রাখা ছিল। খুঁজে পেয়ে প্রণমী ম্লান হাসে। অস্ফুট স্বরে বলে ওঠে, অন্ধের লাঠি। শুদ্ধের স্কুল বাস প্রেরণাদের অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে। ঘড়ি ধরার সময় ঠিক 8:30। প্রেরণা ছেলেকে নিয়ে গেটের বাইরে 8:25 এসে দাঁড়িয়েছিল। গলায় ওয়াটার বোতল ঝোলানো, কাঁধে স্পাইডারম্যানের ছবি আঁকা, নীল রঙের স্কুল ব্যাগ, ইউনিফর্মের রং সাদা এবং নেভি ব্লু প্যান্ট। চুলগুলো মাথায় খুব সুন্দর করে পরিপাটি সেট করে দিয়েছে। একেবারে পরিপাটি স্টুডেন্ট বেশে ভদ্রভাবে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে ছাত্র, এবার প্লে 1-এর। 3 মাস হলো তার ছাত্র জীবন শুরু হয়েছে। মোটামুটি কাছেই একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছে তাকে।
স্কুলের বাস এসে থামে। শুদ্ধর নবাগত বন্ধুরা সবাই বাসের জানালা দিয়ে উকি দেয়, হাত নেড়ে শুদ্ধকে গুড মর্নিং জানাচ্ছে। শুদ্ধ চুপচাপ এগিয়ে যায় বাসের দিকে। তাদের ক্লাস টিচার শুদ্ধকে তুলে নেয় বাসে। নিজের নির্দিষ্ট সিটে বসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে মাম্মাকে টাটা দেয় শুদ্ধ। প্রেরণা ছেলেকে হাসি মুখে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়ায়। হাতে বেশি সময় নেই, আজ অনেক কাজ। ত্রস্ত পায়ে গিয়ে লিফটের বাটন টিপে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় আজকের দিনের সময়সূচি ভাগ করে নেয়। সুতির শাড়িটার আঁচল সে কখন তার ডান কাঁধ থেকে খসে পড়েছে খেয়াল করেনি প্রেরণা। লিফটের দরজা খুলতেই ব্যস্ত ভঙ্গিতে ভিতরে পা বাড়াতেই থমকে যায় সে। লিফটে দাঁড়িয়ে আছে অ্যাপার্টমেন্টের মালকিনের একমাত্র ছেলে রাদীপ। প্রেরণার কপাল কুঁচকে যায়। সে চেষ্টা করে মুখভঙ্গি স্বাভাবিক রাখার, কিন্তু তার মুখবিবরের কানায় কানায় ছেয়ে আছে অস্বস্তি। এই রাদীপ নামের 24 ঊর্ধ্ব ছেলেটার দৃষ্টিতে সে বরাবর অন্য কিছু খুঁজে পায়। বিরক্ত লাগে প্রেরণার। রাদীপ ফুরফুরে মেজাজে প্রেরণাকে জিজ্ঞেস করে, ভালো আছো প্রেরণা আপু? গম্ভীর স্বরে জবাব দেয় প্রেরণা। লিফটে রাদীপ আর সে ব্যতীত কেউ নেই। রাদীপ প্রেরণাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে যায়। কামক দৃষ্টি ছোঁয়াতে থাকে প্রেরণার শরীরে। তার দৃষ্টি এসে থামে প্রেরণার সুডৌল কোমরে। সবসময় প্রেরণার শাড়ির আঁচল ডান কাঁধে জড়িয়ে থাকে, বিধায় তার দেহের ভাঁজ অনুমান করা মুশকিল। কিন্তু আজ রাদীপ দেখে নিয়েছে নিজের সৌভাগ্যে। রাদীপ খুশি। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেরণার কোমরের দিকে। চোখ বন্ধ করে একটা লাফশোষের নিঃশ্বাসে ছাড়ে সে। ইস, কবে ওই সুগঠিত কোমর পেঁচিয়ে ধরবে তার দুহাতে। ইচ্ছে করছে এক্ষুনি এই লিফটেই ওই শাড়ির আঁচল সরিয়ে মেয়েধীন নরম পেটে চুমু খেতে। প্রেরণার ফর্সা গাল দুটোর মতো তার শরীরটাও নিশ্চয়ই অনেক ফর্সা। প্রেরণার অস্বস্তি বাড়তে থাকে। হঠাৎ খেয়াল আসে তার শাড়ির আঁচল ডান কাঁধে থেকে খসে পড়েছে। সাথে সাথে টান মেরে সে নিজেকে জড়িয়ে নেয়। রাদীপ লিফটের একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসে, মনে মনে আওড়ায়, যা দেখার দেখে ফেলেছি ডিয়ার প্রেরণা যান, সুযোগ পেলে আরো দেখবো, সবটা দেখবো। লিফট নয়নতলায় এসে ভিড়তেই ত্রস্ত পায়ে প্রেরণা বেরিয়ে যায়। সকাল সকাল এই অস্বাভাবিক বিদঘুটে চাহনির ছেলেটাকে দেখতে পেয়ে প্রথম দফায় তার মুড নষ্ট হয়ে গিয়েছে। ঘরে ঢুকে তাড়াহুড়ো করে নিজের পার্স ব্যাগ উঠিয়ে জেনেলিয়াকে সবটা বুঝিয়ে দিতে থাকে প্রেরণা। তখনই গুটি গুটি পায়ে দরজার বাইরে এসে দাঁড়ায় প্রণমী। প্রেরণা বোনকে দেখতে পেয়ে আদেশের সুরে বলে, ভদ্রমেয়ে হয়ে থাকবি। মিসেস জেনি যা ঔষধ দেবে খেয়ে নিবি, কোথাও বেরোতে হবে না। বিকেলে ছাদে যাওয়ারও প্রয়োজন নেই। প্রণবী মুখে হাসি নিয়েই বোনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তাই তো, আমি অন্ধ মানুষ, বারবার ছাদে গিয়ে দেখবইটা বা কি। কথাটা বলে শেষ করতেই প্রণবী মৃদু আর্তনাদ করে ওঠে। প্রীতম বোনের কান মলে দিতে দিতে গম্ভীর স্বরে বলে, খুব কথা শিখেছো তুমি, হ্যাঁ? একেবারে চড়িয়ে দাঁত ফেলে দেব। প্রণবী বলতে থাকে, অন্ধ হলে নিজে কি আর কি বলবো, দৃষ্টি প্রতিবন্ধী বলা যেতেই পারে। প্রেরণা ধমকে বলে, যা গিয়ে গান বাজ, পাকা পাকা কথা বলতে হবে না। যা মিস জেনি, ওকে নোভেল পড়ে শোনান যান। জেনেলিয়া ঘাড়কাত করে প্রণবীকে এসে ধরে, নম্র স্বরে বলে, চলো মামুনি, ঘরে চলো। প্রণবী চলে যেতেই প্রীতম প্রেরণাকে বলে ওঠে, উন্নতি দেখছো ওর? ট্রিটমেন্ট বাদ দেওয়া যাবে না। বলতে বলতে আঁচল ডান কাঁধে টেনে নিয়ে ব্যাগটা তুলে নেয় প্রেরণা। প্রীতম বোনকে বলে, সোজা রেস্তোরাঁয় যাবে? না। তবে? ইহান তাজওয়ার মেজর পার্টি অফিসে। আপু বাদ দাও, আমারটা আমি বুঝে নেব। এখন আর বাদ দেওয়া যাবে না ভাই, দরকার পড়লে শামিন ইয়াসার মির্জার কাছে যাব। প্রেরণা কথাটা শেষ করে দ্রুত পায়ে অ্যাপার্টমেন্টের সদর দরজার নিকটে যায়। প্রীতম তার বড় বোনকে চেনে, একবার যেটা মাথায় ঢুকে যায় তা করেই ছাড়বে এই জেদি মহিলা। সে দ্রুত নিজের শার্ট পাল্টে বোনের পিছু পিছু যায়। যদিও সে তার আপুকে চেনে, খুবই ঠান্ডা মাথার জেদি মেয়ে, সিন ক্রিয়েট করবে না, তবুও সে ভরসা করতে পারছে না। একজন নেতা শ্রেণীর মানুষের কাছে তার নিজেরই ছোট ভাইয়ের নামে নালিশ নিয়ে যাওয়াটা খুব সহজভাবে দেখবে না শামিন ইয়াসার মির্জার ভাইপো ইহান তাজওয়ার মির্জা।
কখনোই না। এক প্রকার লাফিয়ে প্রীতম প্রেরণার স্কুটিতে উঠে বসে। প্রেরণা প্রীতমের দিকে তাকিয়ে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে তো প্রয়োজন নেই, আমি একা গিয়ে কথা বলবো না। দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করল না ইনসি রাহ। হুড়মুড় করে ঢুকে পড়ল। শুভ্র পাঞ্জাবির ওপরে কোটি চাপিয়ে বোতামগুলো লাগিয়ে দিচ্ছিল ইহান। এক্ষুনি সে বেরোবে। পার্টি অফিস থেকে একটার পর একটা ফোন কল আসছে। আওয়াজ পেয়ে ইহান ঘুরে দাঁড়ায়। চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলে ওঠে, কার নাক ফাটিয়ে এলি ইসি? ইনসি রাহ হাঁপাতে হাঁপাতে ভাইয়ের কম্পিউটার টেবিলের সামনে চেয়ারটা টেনে বসে। হাতের গিফট বক্সটা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন দাদান, আরো 100 বছর আমি তোমাকে উইশ করতে চাই। ইহান তাজওয়ার হেসে হাত বাড়িয়ে বক্সটা নেয়। নম্র স্বরে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইনসি রাহ সাথে সাথে উঠে দাঁড়ায়। দাদানকে সে অগাধ ভালোবাসলেও তার সাথে সে ইনিয়ার মতো আহ্লাদ করতে পারে না। ইনসি রাহ কারোর সাথেই আহ্লাদ করে কথা বলতে পারে না। নানুমণি এই জন্যে ইনসি রাহকে বলতো আলোর ফটোকপি, যার জিহ্বায় কোনো মধু নেই, গুছিয়ে দুটো কথা বলতেও জানে না। ভাইকে বিদায় জানিয়ে ঘর থেকে প্রস্থানের নিমিত্তে পা বাড়াতেই পেছন থেকে ইহান ডেকে ওঠে। ইসি? ইনসি রাহ দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, সাইম ভুঁইয়ার সাথে কাল ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে কথা বলেছিলি? ইনসি রাহ স্তম্ভিত, বাকরুদ্ধ, কিংকর্তব্য বিমূঢ়। ইহান তার লম্বা পা ফেলে বোনের মুখোমুখি দাঁড়ায়। ইনসি রাহ খুব ভালো করে চেনে বড় দাদানকে, খুব সহজে পড়ে ফেলে মানুষের মাইন্ড। তাই সে সাথে সাথে কপাল কুঁচকে কিছু একটা মনে করার ভান করে বলে ওঠে, সাইম ভুইয়া? ও হ্যাঁ, আসলে ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল। ওর দলের একটা ছেলে ফার্স্ট ইয়ারের এক জুনিয়রকে টিজ করেছিল, সেটা নিয়ে ওকে ওয়ার্ন করেছে, খুব করে ওয়ার্ন করেছে। তরতর করে ঠোঁটের আগায় চা পেল বলে দিল ইনসি রাহ। তাকিয়ে আছে দাদানের দিকে। ইহানের চোখ দেখে মনে হলো সে বিশ্বাস করে নিয়েছে। ইনসি রাহর পা থেকে মাথা অবধি দেখে বলে ওঠে, বুঝলাম, তবে ওর সাথে ফার্দার কোনো ঝামেলা বাঁধাবি না, সরাসরি এসে আমাকে বলবি, বাকিটা আমি সামলে নেব। ইনসি রাহ ঘাড়কাত করে। ভাইকে আশ্বস্ত করে সে তাই করবে। ইহান তাজওয়ার বোনের মাথায় স্বভাব সুলভ হাত বুলিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে প্রস্থান করে। ইনসি রাহ আতঙ্কে জমে গিয়েছে। কানে বাজছে শাইনকে বলা নিজের বাক্যটা, আমার তো সাহস আছে। সত্যি কি সাহস আছে ইনসি রাহর? তাহলে দাদানের সামান্য জিজ্ঞাসাবাদে এমন হাঁটু কাঁপবে কেন তার? নিজেকে জিজ্ঞাসাবাদের মুহূর্তে ইনায়া ঢুকে পড়ে ইহানের ঘরে। ঢুকেই হাঁপাতে থাকে সে, বুকে হাত দিয়ে। ইনসি রাহর ভাবুক দৃষ্টি বোনের মুখ বিবরে গিয়ে থামে। ইনায়া এদিক ওদিক তাকিয়ে স্বভাব সুলভ আতকে উঠে বলে, দাদান চলে গিয়েছে? যা, গিফট দিতে পারলাম না যে। রাতে দিয়ে দিস। ইনায়া বোনের দিকে এগিয়ে আসে, অভিযোগ নিয়ে বলে, তুমিও মনে করিয়ে দিলে না, কেউ মনে করিয়ে দিল না। সারাক্ষণ দরজা বন্ধ করে পড়াশোনা রেখে রোমান্টিক সিরিজ দেখিস, দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে। তুই ঘরে জীবিত নাকি মৃত সেটাই তো কেউ জানি না আমরা। খাচ্ছিস আর মোটা হচ্ছিস দিনকে দিন, লাইফলেস কোথাকার। বোনকে অনর্গল কথাগুলো শুনিয়ে ইনসি রাহ চিন্তিত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া ইহানের স্টাডি টেবিলের ওপর গিফট বক্সটা রেখে তার আয়নার সামনে দাঁড়ায়। আপু কি বলে গেল এইমাত্র? সে মোটি হয়ে যাচ্ছে? কি ভয়ঙ্কর কথা! সরকারি কলেজ রোডের পশ্চিমে বাগানবাড়ি পয়েন্টার ঝাঁ চকচকে রাস্তা দিয়ে স্কুটার এগিয়ে যাচ্ছে। আর 2 মিনিটের মতো রাস্তা পেরোলেই ইহান তাজওয়ারের দলীয় অফিস। এ শহরে আসার পর প্রেরণা 5 বছরে কখনো ইহান তাজওয়ারের দলীয় অফিসে যায়নি, সামনাসামনি দেখাও হয়নি। তবে সে চেনে অফিসটা। ইহান তাজওয়ারের পার্টি অফিসটা বিল্ডিংয়ের সামনে রাস্তার বিপরীতে। প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে সে বহুবার এসেছে। স্কুটার পার্টি অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে যায়। প্রেরণা নেমে হেলমেট খুলে নেয়। প্রিয়মকে সে সাথে করে আনেনি। আগে যে কথা বলবে বলে ঠিক করে নেয়। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। পার্টি অফিস বিল্ডিংয়ের ঠিক সামনেই একটা BMW পার্ক করে রাখা। গাড়িটা সম্ভবত নেতার। এগিয়ে গিয়ে ক্লাব সিবল গেটের কাছে সিকিউরিটি গার্ডের সামনে দাঁড়িয়ে পড়ে প্রেরণা।
সিকিউরিটি গার্ড শুকনো গলায় বলে ওঠে। কাকে চাই? প্রেরণা বলে ওঠে। ইহান তাজওয়ার মির্জাকে। সিকিউরিটি গার্ড প্রেরণার কাট কাট কণ্ঠস্বর শুনে খানিকটা ভড়কে যায়, তারপর আমতা আমতা করে বলে ওঠে, কি দরকার? আপনি কি ইহান তাজওয়ার? আমার তো তাকে দরকারটা বলতে হবে, তার সাথে কথা বলতে চাই আমি। সিকিউরিটি গার্ড প্রেরণার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, একটু দাঁড়ান, আমি কল করছি ভিতরে। কি নাম আপনার? প্রেরণা গলার স্বর খানিকটা উঁচু করে বলে ওঠে, প্রেরণা। আমার নাম প্রেরণা আহসান। অফিসের অভ্যন্তরে আজ দলের ছেলেরা মিলে পুরো অফিসটাকে সাজাচ্ছে। যদিও ভাই এসে অনেক রাগারাগি করেছে, ইহান সাংগঠনিক কিছু কাগজপত্র দেখছিল। সামনে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় কিছু কাজের সূচি লিখে ফেলে সে সাধারণ সম্পাদককে দিয়ে। আচমকা কাগজগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে ডেস্কের সিসিটিভি ক্যামেরার মনিটরে রাখতেই দৃষ্টি স্থির হয় তার। গেটের কাছে একজন মেয়ে সিকিউরিটি গার্ডের সাথে দাঁড়িয়ে কিছু বলছে। ইহান মেয়েটিকে দেখে আগেকার বাঙালি মেয়েদের মতো শাড়ি পরেছে। শাড়ির রংটা নীল সাদা, বেশ সাদা মাটা বেশভূষা। এক কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ, অন্য কাঁধে শাড়ির আঁচল টেনে তুলেছে। এই রূপটার সাথে ইহান তাজওয়ার অত্যন্ত পরিচিত। ভ্রুযুগল গুটিয়ে আসে তার। বড় মা, হ্যাঁ, একেবারেই বড় মায়ের মতো বেশভূষা। হাতের কাগজগুলোর কথা বেমালুম ভুলে ইহান তাজওয়ার মনিটরে তাকিয়ে আছে। আজকাল সাংস্কৃতিক ফাংশন ছাড়া দেশীয় মেয়েরা শাড়ি পরে না। এই মেয়ে কেন পড়েছে? মুহূর্তেই ইন্টারকম বেজে উঠলে ইহান মনিটরে দৃষ্টি নিবদ্ধ রেখেই কলটা রিসিভ করে। ওপাশ থেকে সিকিউরিটি গার্ড বলে, ভাই। ভদ্রমহিলার পরিচয়? ভাই নাম বলছে প্রেরণা আহসান, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। কল কাটে। ইহান মনিটরের দিকেই তাকিয়ে। ভদ্রমহিলা কলাপসিবল গেট পেরিয়ে মেইন বিল্ডিংয়ে ঢুকছে। ইহান তাজওয়ারের পাশে এসে দাঁড়ায়। দলের ক্রীড়া সম্পাদক নাহিদ মনিটর থেকে দৃষ্টি না সরিয়ে নাহিদকে শুধায়, ভদ্রমহিলাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, চিনিস ভদ্রমহিলাকে? নাহিদ ঘাড়কাত করে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, চিনি তো। কে? আরে ইনি তো সাদে আহ্লাদে হোটেলের স্বত্বাধিকারী। ইহান তাজওয়ার নাহিদের দিকে তাকায়, ধিমি আওয়াজে বলে ওঠে, সাদে আহ্লাদে রেস্তোরাঁর মালিকিন। ভেতরের মিটিং রুম থেকে দলের ছেলেরা উকি দিয়ে দেখার চেষ্টা করছে কোনো মেয়ে এসেছে এই সময়ে ভাইয়ের কাছে। অফিসে ঢুকে প্রেরণা সরাসরি ইহান তাজওয়ারের সামনে গিয়ে দাঁড়ায়। না, তার চিনতে ভুল হয়নি। সরাসরি না দেখলেও লোকটাকে সামাজিক গণমাধ্যমে প্রতিদিন দেখে। ইহান তাজওয়ার কিছুটা অবাক চোখেই তাকিয়ে আছে। একটা জিনিস তার খুব অদ্ভুত লাগছে, তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলার চোখের মনি সমুদ্র নীল। এতক্ষণ মনিটরে খেয়াল করেনি, কোনো বাঙালি মেয়ের এমন সমুদ্রের মতো নীল চোখ ইহান তাজওয়ারের আগে দেখেনি। শুরুতেই প্রেরণা বিনয়ের সহিত সালাম দেয় ইহানকে। ইহান তাজওয়ার দ্বিতীয় দফায় স্বাভাবিক দৃষ্টি দিয়ে প্রেরণাকে দেখে নিরেট ভারী স্বরে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, বসুন। প্রেরণা তার ডান পাশে রাখা চেয়ারটা টেনে বসে। সরাসরি তাকায় ইহান তাজওয়ারের চোখের দিকে। কয়েক মুহূর্ত পলক ফেলে প্রেরণাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করে নেয় ইহান। খুব সম্ভবত মেয়েটি বয়স চোরা, তাই সঠিক বয়স ইহান অনুমান করতে পারছে না। হতে পারে 24 কি 26, আবার এও হতে পারে 29 কি 30। আপনার পরিচয়? ভারী স্বর জিজ্ঞেস করে প্রেরণাকে। আমি প্রেরণা আহসান, কাজীপাড়া রোডে থাকি। হ্যাঁ, তো বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এসেছি বিচার নিয়ে। অবিচল তাকিয়ে আছে প্রেরণা। বিচার? ইহান তাজওয়ার ভ্রু কুঞ্চিত করে। প্রেরণা অচপল কণ্ঠে বলতে থাকে, জি। কার নামে? আপনার ভাই ইরফান মির্জার নামে। শান্ত স্বরে বলে ওঠে প্রেরণা। ইহান তাজওয়ার মির্জা খানিকটা চমকায়, কিন্তু তার মুখভঙ্গি স্বাভাবিক। প্রেরণা নামের ভদ্র মহিলা তার চোখের দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টি শান্ত অনমনীয়। অবশিষ্ট দুটো পেইন কিলার পাতা থেকেই খসিয়ে নিয়ে পাতাটাকে বিনে ছুঁড়ে মারে ইরফান।
হাত বাড়িয়ে ওয়াটার বোতল উঠিয়ে পেইন কিলার দুটো খেয়ে নেয়। রাতে বিশেষ অনুভব করেনি ব্যথাটা, এসেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন ব্যথাটা বেশ বেড়েছে। আয়নার সামনে গিয়ে নিজের মুখটাকে দেখতে থাকে ইরফান মির্জা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে যায়। এরপর ওই প্রীতমকে সামনে পেলে মেরেই দেবে, একটুও ভাববে না সে। স্বভাবে মোটেও স্থির নয় মির্জা বাড়ির ছোট ছেলে এই ইরফান মির্জা। শরীরে আঘাত নিয়েও অস্থির হয়ে পায়চারি করছে, যেন অদৃশ্য কোনো বস্তুর সাথে শ্যাডো বক্সিং করে যাচ্ছে। ইরফান, ওপেন দ্য ডোর। আলো দরজায় টোকা দেয়। ইরফান নাক থেকে হাত সরিয়ে তার উন্মুক্ত শরীর ঢাকতে একটা টাওয়াল তুলে কাঁধে ঝুলিয়ে নেয়। সে শুধুমাত্র একটা 3/4 প্যান্ট পরে আছে। একটা টিস্যু পেপার দিয়ে নাক চেপে ধরে গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আলো এবং ঋতু। আলোর হাতে একটা ফার্স্ট এইড বক্স। সে শান্ত চোখে ইরফানকে দেখে পরপর বলে ওঠে, নাক থেকে হাত সরাও। ইরফান বাধ্য ছেলের মতো নাক থেকে হাতটা সরিয়ে নেয়। আলো আর ঋতু ঘরের ভিতরে ঢোকে। ইরফানকে একটা চেয়ার টেনে বসার নির্দেশ দিয়ে আলো ফার্স্ট এইড বক্স খুলতে খুলতে বলতে থাকে, 26 বছরের একজন পুরুষ তুমি। তোমার এই বয়সে তোমার পাপা এক বাচ্চার বাবা ছিল, বিজনেস সামলেছে। ইরফান, তোমার মনে হয় না তোমার এখন বড় হওয়া উচিত? ইরফান বড় মায়ের কথায় কোনো জবাব দেয় না, শুধু বসে আছে চুপচাপ, বলিষ্ঠ হাত দুটো মুষ্টিবদ্ধ করা। আলো বলতে থাকে, সমস্যা কি ওই ছেলেটির সাথে তোমার? পরিষ্কার করে বলো তো। মেডিসিনে তুলো ভিজিয়ে ক্ষত স্থানে চেপে ধরতেই ইহান মৃদু আর্তনাদ করে ওঠে। পরক্ষণেই যন্ত্রণাটুকু গিলে নেয়। দাঁতে দাঁত চেপে হুমায়রা ঋতু চায়ের পিছনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আলো ওয়ান টাইম ব্যান্ডেজ ইরফানের মুখমণ্ডলের বিভিন্ন স্থানে লাগিয়ে দিয়ে বলতে থাকে, তোমার বড় বাবা তোমাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাবের মেম্বার বানিয়ে দেবেন। নিজেকে শুধরে নাও, লাইভলেস হয়ে থেকো না। ইরফান চেয়ারে ঠেসেই বসে থাকে। বড় মায়ের কড়া কথা সে হজম করে নেয়। কখনো বেয়াদবি করে না বড় মায়ের সাথে। ঘরের বাইরে থেকে উকি দিচ্ছিল ইনশিরাহ আর ইনায়া। আলো আর ঋতু বেরিয়ে যায়। ইনশিরাহ আর ইনায়া দরজার কাছে দাঁড়িয়ে ইরফানের মুখের দিকে তাকিয়ে থাকে। ইরফান দুই বোনকে দেখে মুখে চ বর্গীয় শব্দ করে বলে, তোরাও জ্ঞান দিবি, আয় দিয়ে যা। ইনশিরাহ ঘরের বাইরে দাঁড়িয়েই বলতে থাকে, তুই নাক ফাটিয়ে আসিস কেন দুদিন পর পর? এমনিতেই তো তুই কালামনিক, তারপর চেহারার এই দশা হলে কেউ দেবে তোকে মেয়ে? ইনায়া বোনের কথায় হাসি চেপে রাখে। আর যাই হোক, মেজো দাদানের সামনে হাসা যাবে না। ইরফান ইনশিরাহকে বলে, আমি কালো না, তুই কি? তোর গায়ের রং খুব ভালো না? আর বাই দ্য ওয়ে, তুই আমাকে তুই তোকারি করিস কেন? তোর থেকে আমি 1.5 বছরের বড়। ইনশিরাহ মুখ বেঁকিয়ে ভেঙচি কেটে বলে, তোর থেকে বেশি ম্যাচুরিটি আছে আমার মধ্যে, আর তুই তোর জামানি এত ব্র্যান্ড দেখে কিনিস সবসময়, এমন থাকিস কেন? তোর দানবের মতো বডি দেখতে ইচ্ছুক নয় বাড়ির আয়েরা। প্লিজ শরীর ঢেকে ডাইনিংয়ে যাস। আর এই বডি দিয়ে কি করবি? মেয়েরা বডি দেখে পটে না রে আজকাল, সেন্স অফ হিউমার দেখে পটে। ওটা তোর নেই, মাথা ভর্তি টকবক করছে শুধু মেজাজ। ইনায়া এইবার হেসে ফেলে। আচ্ছা, গেট লস্ট। ইরফান ধমকে ওঠে ইনশিরাহকে। ইনশিরাহ গায়ে না মেখে চলে যায়। ইরফান ইনায়ার দিকে অগ্নি দৃষ্টি দিতেই ইনায়া ফাটা বেলুনের মতো চুপসে যায়। ইরফান ধমক দিয়ে বলে, এদিকে আয়। কেন দাদান? তোকে একটা চর মারবো, হাত নিষ্পিস করছে। বরফ ঠান্ডা গলায় বলে ইরফান। ইনায়া আতকে উঠে দুই গাল চেপে ধরে একটা ঢোক গিলে ছুটে ইরফানের ঘর থেকে বেরিয়ে যায়। বোনের বোকা বোকা আচরণে ইরফান কিছুক্ষণ হেসে নেয়। পুনরায় তার চোখ মুখ কঠিন হয়ে যায়। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওই প্রীতমের একটা ব্যবস্থা করতেই হবে। আমার ভাইয়ের নামে নালিশ? খানিকটা অবাক হয়েই ইহান প্রশ্নটি করে প্রেরণাকে। ভেতরের মিটিং রুম থেকে দলের ছেলেরা এসে দাঁড়ায়। তারাও রীতিমতো অবাক। প্রেরণা জবাব দেয়, ইহান তাজওয়ান নড়ে চড়ে বসে। মেয়েটির কথা বলার ধরন কাটকাট, অথচ কণ্ঠ সুমিষ্ট ভীষণ। প্রেরণা বলতে থাকে, আপনার ভাই ইরফান মির্জা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে এবং বিষয়টা এই প্রথম ঘটেছে তেমন নয়।
এর আগেও অনেকবার হয়েছে। ইহান তাজওয়ার চুপ করে শুনছিল প্রেরণার কথা। প্রেরণা থেমে যেতেই ইহান তাজওয়ার বলে ওঠে, আপনার ভাই সে কোথায়? আমার ভাই প্রীতম আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেই বলে দেবে। তাকে আনিনি। বিষয়টা আপনার নজরে দিয়ে গেলাম। ভাইকে বোঝাবেন যদিও আমার ভাই পাল্টা আঘাত করেছে, কিন্তু সেটা আত্মরক্ষার জন্য। আমি আমার ভাইয়ের আইন হাতে তুলে নেয়াকে সমর্থন করছি না। আপনি আপনার ভাইকে সামলে রাখুন। এবার থানা পুলিশ করিনি, কারণ থানা পুলিশ করে আদৌ কোনো লাভ হবে বলে আমি মনে করছি না। কিন্তু পরের বার এমন হলে বিষয়টা হয়তো আপনার ভাইয়ের জন্য ভালো হবে না। কথাগুলো খুবই ঠান্ডা মাথায় ধীরে ধীরে শেষ করে প্রেরণা। ইহান তাজওয়ার বিস্ময়ে বাঁক হারিয়ে স্থির দৃষ্টিতে তার সামনে বসে থাকা ছোটখাটো দেখতে ভদ্র মহিলার দিকে তাকিয়ে আছে। দলের ছেলেগুলোর চোয়াল ঝুলে যায়। হা হয়ে সবাই একবার ইহান তাজওয়ার এবং প্রেরণার দিকে তাকায়। প্রেরণা দম নিয়ে পুনরায় বলে, আসছে, আসসালামু আলাইকুম। ইহান তাজওয়ার কোনো জবাব না দিয়ে মাথা নেড়ে সালাম গ্রহণ করে। প্রেরণা তার অফিসের দরজার বাইরে পা রাখতেই দলের সাধারণ সম্পাদক আপন বলে ওঠে, ভাই এ তো ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেল। সিরিয়াসলি এটা হুমকি ছিল? ইহান তাজওয়ারের দৃষ্টি টেবিলের ওপর রাখা মনিটরে নিবদ্ধ। প্রেরণা স্কুটার স্টার্ট করে চলে যেতেই সে নাহিদকে বলে ওঠে, ভদ্রমহিলার হাজবেন্ড কি করেন? ডিটেলস দে। নাহিদ ঘাড় চুলকে বলে, হাজবেন্ড? ভাই যতদূর জানি উনি বিধবা। ইহান তাজওয়ার নাহিদের মুখের দিকে তাকায়, অস্ফুটে বলে ওঠে, বিধবা? দলের সহ সাধারণ সম্পাদক মাহিন বলে ওঠে, চিনি আমি ওনাকে। ওনার রেস্তোরাঁয় আসা যাওয়ার লেগেই থাকে। খুব জেদি আর একরোখা ভদ্রমহিলা। মেয়ে লোকের এত তেজ থাকতে হয় না। ইহান তাজওয়ার মাহিনের দিকে তাকিয়ে বলে, এটা ভুল কথা। তেজ জেদ শুধু মেয়েদের না, কারো থাকা উচিত নয় যদি সেটা খারাপ হয়। আর যদি ভালো হয় তবে থাকতে হয়। মেয়েদেরও তেজ জেদ দুটোই থাকতে হয়। ঋতু, তুমি কিচেনে যাও, বাড়ির রান্নার তদারকি করো। আমি ওদিকটা দেখছি। খাসিগুলো লিস্ট অনুযায়ী এতিমখানাগুলোতে পাঠিয়ে দিই। আলো ঋতুকে তাড়া দেয়। হোমায়রা ঋতু অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল। বড় জায়ের কথায় হুঁশে ফিরে জবাব দেয়, কি বললে ভাবি? আলো মেঝো চায়ের দিকে তাকিয়ে বলে, কি ভাবছিস এত? ছোট ছেলেটা এমন হলো কেন? ও কি শোধরাবে না? এত রাগ মেজাজ হলে চলে? আমার ইহান তো এমন নয়। আলো হাসে, তারপর বলে, এমন বলো না। ছেলেটা বদরাগে হলেও লক্ষ্মী আমার। তুমি তোর বাপ চাচাদের মতো সব সময় ওকে লাই দাও। আলো হেসে বলে, চলো তাহলে এক কাজ করি, ইহানকে রেখে ওকে বিয়ে করিয়ে দিই। বউ আসলে যদি সে শুধরাতে পারে। ঋতু মুখ অন্ধকার করে বলে,